যে গণঅভ্যুত্থান আসলে আমাদের ছিনতাই হয়ে গেছে, আপনি বোঝাতে চেয়েছেন গণঅভ্যুত্থান থেকে যে প্রত্যাশা যেটা ছিল আকাঙ্ক্ষা সেটা আমরা আসলে বাস্তবায়িত হতে দেখলাম না এবং সেই পথটা আপনি ন্যারো হয়ে গেছে বলে বলতে চাইছেন, বা অথবা আমরা হারিয়ে ফেলেছি তেমনটা হয়তো বলবেন। সেই জায়গা থেকে যে সংস্কারের কথা আমরা শুনেছিলাম এবং অন্তর্বর্তী সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন সেটা একটু শুনতে চাই যে জামাতের একটা উত্থান হয়েছে, আমরা দেখলাম জামাত এখন প্রধান বিরোধী দল হয়েছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? একটি নতুন দল সৃষ্টি হয়েই তারা বিরোধী দলে এখন আছে, তাদের দলের প্রধান এখন বিরোধী দলের চিফ হুইপ, সেই জায়গা থেকেও আমি একটু শুনতে চাইছি আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন। প্রথমত আমি একটু বলি যে ছিনতাই হয়ে গেছে এটা বলে থেমে থাকা যথেষ্ট না, এখানে একটু যুক্ত করা দরকার যে আমি মনে করি, এবং এটা বৈশ্বিক পরিসরে গণ অভ্যুত্থানের ইতিহাসের দিকে তাকিয়ে বলছি, আমি বৈশ্বিক পরিসরে গণ অভ্যুত্থানের ইতিহাসের একজন ছাত্র হিসেবে বলছি যে পৃথিবীতে এমন কোনো গণ অভ্যুত্থান নেই, এমনকি বিপ্লবও নেই, বিপ্লব যেটাকে বলে সেটাও নেই যে যা চূড়ান্ত দৃষ্টান্তে সফল। আবার চূড়ান্ত দৃষ্টান্তে ব্যর্থও না, কোনো গণ অভ্যুত্থানেই চূড়ান্ত দৃষ্টান্তে সফলও না, আবার চূড়ান্ত দৃষ্টান্তে ব্যর্থও না। এই ডায়ালেকটিকটা ইতিহাসে আমাদেরকে ধরতে হবে একটা। আর যেহেতু এই গণ অভ্যুত্থানের কথা বলছে, অভ্যুত্থানের সাফল্য ব্যর্থতা নিয়ে কথা বলছিল, আমি ফ্যাসিবাদের দুজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক, নাম নেওয়ার জন্য নাম বলছি না, আমার অত্যন্ত প্রিয় তাত্ত্বিক, তাদের কথা একটু স্মরণ না করতে পারছি না, যে একজন হচ্ছেন ইতালীয় মার্ক্সবাদী বিপ্লবী কমিউনিস্ট আন্তোনিও গ্রামশি, যিনি ফ্যাসিবাদী জেলে, মুসোলিনের ফ্যাসিবাদী জেলে বছরের পর বছর ছিলেন এবং সেখানে বসে লিখেছেন, এবং আরেকজন হচ্ছেন ওয়াল্টার বেনিয়ামিন, ইনি হচ্ছেন মার্ক্সবাদী জার্মান সংস্কৃতিতাত্ত্বিক, যিনিও ফ্যাসিবাদের তাত্ত্বিক, যিনিও ফ্যাসিবাদ নিয়ে কথা বলেছেন এবং অন্যান্য। আমি এখানে বিশেষভাবে স্মরণ করছি গ্রামশির নিজের যে রিফ্লেকশন, সেটা হচ্ছে গ্রামশি কিন্তু একজন শ্রমিক শ্রেণীর নেতাও ছিলেন এবং ইটালিয়ান কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন এবং ইটালিয়ান কমিউনিস্ট পার্টির একমাত্র না হলেও প্রতিষ্ঠাতা ছিলেন। উনি ইউরোপের সবচেয়ে বড় ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট লিড করেছিলেন তুরিনে, এবং সেই ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট ব্যর্থ হয়। তখন গ্রামশি কিন্তু ব্যর্থতারও একজন তাত্ত্বিক, কেন এত বড় একটা ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট ব্যর্থ হয়ে গেল, এবং তখন ওর পরিপ্রেক্ষিতে কিন্তু গ্রামশি হেজেমনি নিয়ে কথা বলা শুরু করেছিলেন। এবং গ্রামশির ইঙ্গিতটা এরকমভাবে এসেছিল যে হেজেমনি তো মতাদর্শিক আধিপত্য সম্পর্কিত একটা তত্ত্ব, যে আমরা অনেক কিছু মাথার মধ্যে ঢুকিয়ে রাখি এবং সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে ডমিনেন্ট পার্টি বা ডমিনেন্ট অর্গানাইজেশন বা সোসাইটির ভ্যালুস এগুলোকে এমনভাবে ইন্টারনালাইজ করি যে এটাকে আমরা ধরে নিই এবং কোয়েশ্চেন করি না। আচ্ছা, এরকম একটা ব্যবস্থা, কিন্তু যে ইঙ্গিতটা ওখান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে যে ধরেন রাজনৈতিক পট পরিবর্তন হলো, গণ অভ্যুত্থান তো একটা রাজনৈতিক পরিবর্তনের পথ করেছে, গণ অভ্যুত্থানের কারণেই তো বলতে হবে যে বিএনপি সরকার আজ ক্ষমতায় এসছে, অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের ব্যবস্থা করেছে। হ্যাঁ, যদি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা আমি করে শেষ করতে পারবো না, এবং বিএনপি সরকারের সমালোচনা আমার আছে এবং সেটা ভয়াবহ সমালোচনা, কারণ বিএনপির যে মানে তার যে রাজনৈতিক সংস্কৃতির যে ইতিহাস সেটাকে বাদ দিয়ে তো আমি বিএনপিকে কল্পনা করি। তারেক জিয়া সুন্দর করে কথা বলেন বা সুন্দর করে থ্যাঙ্কস জানান, কিন্তু একজন ব্যক্তি সুন্দর করে কথা বললে বা থ্যাঙ্কস জানালে সেই ব্যক্তি যে পার্টি রিপ্রেজেন্ট করে সেই পার্টির যে রাজনৈতিক সংস্কৃতির ইতিহাস রাতারাতি বদলে যায় না, সেটা এটা মাথার মধ্যে রাখতে হবে। আমি অন্য প্রসঙ্গে গেছি, তো আমি তো ফিরে আসি ওই যে গ্রামশির কথা বলছি না। তো গ্রামশি তখন দেখলো যে এটা সম্ভব হয় না, যদি রাজনৈতিক কোনো পরিবর্তনও আসে, যদি সেই ক্ষেত্রে সংস্কৃতির যে রাজনৈতিক কাজ সেটাকে যদি আমরা এগিয়ে নিতে না পারি, তাহলে জনগণের জীবনে গুণগত পরিবর্তন সম্ভব না। একটা ইঙ্গিত। এবার ওয়াল্টার বেঞ্জামিনের যে লেখা একটু বিশেষ করে স্মরণ করছি, সেটা হচ্ছে থিসিস অন দ্য ফিলসফি অফ হিস্ট্রি। এবং ওয়াল্টার বেঞ্জামিন ইতিহাসের সম্পর্কে বলছেন, ইতিহাসের উপর, ইতিহাস মানে কোনো স্মুথ প্রোগ্রেস না, কোনো সাবলীল রৈখিক প্রগতির বিষয় না।
এবং এর মধ্যে ইন্টারাপশন থাকে, এবং উনি বলেছেন ক্যাটাস্ট্রফি, দুর্যোগ থাকে, এর মধ্যে রুইন্স তার ক্যাটাস্ট্রফি, রুইন্স এবং ইন্টারাপ্টেড স্ট্রাগল। এটা হচ্ছে বল্টার বেনিয়ামের নিজের ফ্রেজ, এগুলো ব্যবহার করেছে। তাহলে সেই জায়গা এগুলো থেকে যদি এখন থাকে, থিওরিটিক্যালি চিন্তা করলে আমি আমরা থিওরি থেকে আসছি, সেই জায়গাটা যদি থাকে তখন সবসময় কিন্তু একটা গণ অভ্যুত্থান হলেই সেটা ম্যাজিক সলিউশন হবে এমন কোনো কথা এমন না। না। এক নম্বর। আরেকটু থাকে, এবং এই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিই হচ্ছে চ্যালেঞ্জের পরিস্থিতি। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি মোটেই আশাব্যঞ্জক নয়। আমরা দেখেছি বহু ধরনের অত্যাচার, নির্যাতন, মব ইত্যাদি ইত্যাদি, এবং এই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিটার সাথে অনেকে গণ অভ্যুত্থানকে দায়ী করে, যে গণ অভ্যুত্থানই যেন দায়ী এটা করার জন্য।